উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, দ্বাদশ শ্রেণী, তৃতীয় সেমিস্টার, ষষ্ঠ অধ্যায়, ভারত পাকিস্তান সম্পর্ক। ভারত পাকিস্তান সম্পর্ক 1947 সাল থেকে বর্তমান। ভূমিকা। ভারত ও পাকিস্তানের সম্পর্ক উপমহাদেশের ইতিহাসে অন্যতম জটিল ও ঘটনাবহুল বিষয়। ব্রিটিশ শাসনের অবসানের পর ধর্মীয় ভিত্তিতে দেশভাগের মাধ্যমে ভারত বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, ভারত ও পাকিস্তান। বিভাজন থেকেই উভয় দেশের মধ্যে বৈরিতার সূচনা হয়, যা পরবর্তী সময়েও বারংবার যুদ্ধ, দ্বন্দ্ব ও আলোচনার মাধ্যমে অব্যাহত থেকেছে। অর্থাৎ স্বাধীনতার সময় ভারত ভাগ হয়ে যে ভারত ও পাকিস্তান হয়েছিল, তারপর থেকেই দুদেশের মধ্যে একটা চাপা শত্রুতা চলতে থাকে, যা বারবার যুদ্ধ, দ্বন্দ্ব ও আলোচনার মাধ্যমে অব্যাহত থেকেছে। স্বাধীনতা ও দেশভাগ। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত পৃথক দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ব্রিটিশ শাসনের অবসানের পর ধর্মীয় ভিত্তিতে দেশভাগের মাধ্যমে এই দুই দেশের জন্ম হয়, সেকুলার ভারত বা ধর্ম নিরপেক্ষ ভারত এবং মুসলিম কান্ট্রি বা ইসলাম অবলম্বী পাকিস্তান। এই দুই রাষ্ট্রের জন্ম হয় দেশভাগের পর ধর্মের ভিত্তিতে। তবে এই বিভাজন শান্তিপূর্ণ ছিল না। লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়, ধর্মীয় দাঙ্গায় রক্তপাত হয় এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়। অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় এক ধর্মের লোককে পারাপার করিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেকেরই নিজের বাস্তু ভিটে বা জমি সম্পত্তি থেকে বিচ্ছেদ ঘটে যায়। এছাড়াও ধর্মীয় দাঙ্গায় প্রচুর লোকের মৃত্যুও হয়। এই রক্তক্ষয়ী ইতিহাসের সূচনা থেকেই ভারত ও পাকিস্তানের সম্পর্ক সংঘাতপূর্ণ হয়ে উঠেছে। এই সময় থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা শত্রুতার পরিবেশ তৈরি হয়। অর্থাৎ দুই দেশের জন্মর সময় থেকেই এই দুই দেশের মধ্যে শত্রুতা বর্তমান। কাশ্মীর সমস্যার সূত্রপাত। প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ 1947 থেকে 48। ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম বড় সংঘাতের কারণ ছিল কাশ্মীর। 1947 সালে দেশভাগের সময় কাশ্মীরের শাসক হরি সিং স্বাধীন থাকতে চাইলেও পাকিস্তান সমর্থিত উপজাতি সেনাবাহিনী কাশ্মীরে হামলা চালায়। অর্থাৎ ভারত কিভাবে গঠিত হয়েছিল যদি আমরা মনে করি, তাহলে বুঝতে পারবো ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেই প্রত্যেকটা রাজ্য ভারতের মধ্যে সংযুক্ত হতে চেয়েছিল। বেশিরভাগ একসাথে সংযুক্ত হয়, পরে কাশ্মীর বা সিকিমের মতো রাজ্যগুলো পরে সংযুক্ত হতে থাকে। এই পরিস্থিতিতে যখন ভারত ভাগ হচ্ছে, কোন রাজ্য কোথায় যোগ হবে সেটা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ঠিক করে যে কাশ্মীর স্বাধীন থাকবে, না ভারতের অংশ হবে না পাকিস্তানের। কিন্তু পাকিস্তান সমর্থিত উপজাতি ও সেনাবাহিনী কাশ্মীরে হামলা চালায়। এর ফলে কাশ্মীরের রাজা হরি সিং নিজেকে দুর্বল অনুভব করে এবং এই হামলা বা এই যুদ্ধ সামলানোর জন্য ভারতের সাথে আলটিমেটলি হাত মেলায়। এর জবাবে কাশ্মীরের রাজা ভারতের সাথে অন্তর্ভুক্তির চুক্তি স্বাক্ষর করেন। কিন্তু কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হলেও রাজা হরি সিং কিছু শর্ত আরোপ করেন, যেটা পরবর্তীকালে আর্টিকেল 370 বা 370 ধারা, সংবিধানের 370 ধারা রূপে বর্ণনা করা হবে। পরে বলবো সেই কি এক্সট্রা শর্ত হয়েছিল, সেগুলোর ক্ষেত্রে একটু ইউনিক শর্তে কাশ্মীর ভারতের অংশ হয়। ফলস্বরূপ ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে প্রবেশ করে এবং প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়। 1948 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কাশ্মীর সমস্যার সমাধানের জন্য গণভোটের সুপারিশ করে। যখন তোমরা জাতিসংঘ পড়বে তখন বুঝতে পারবে যে
নিরাপত্তা পরিষদ হলো জাতিসংঘের বা বিভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে সবথেকে বড় হওয়া রাষ্ট্রজোটের এমন একটা ডিপার্টমেন্ট বা বিভাগ, যেই বিভাগ সমগ্র বিশ্বে শান্তি ও নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে। এই জাতিসংঘ কাশ্মীর সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসে এবং বলে কাশ্মীরে গণভোট হোক। যদিও এই গণভোট কোনোদিনই হয়নি, তবুও এই জাতিসংঘের এগিয়ে আসার ফলে কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান, যেটাকে এখন পিওকেও বলা হয়, পাকিস্তান অকুপাইড কাশ্মীর বলা হয়। জাতিসংঘের প্রস্তাবনায় কাশ্মীরে গণভোটের কথা বলা হয়, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। সংঘাতের পর থেকেই কাশ্মীর ইস্যু দুই দেশের মধ্যে সম্পর্কের মূল বাধা হয়ে দাঁড়ায়। এখানে উল্লেখযোগ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের মেন তিনটে কারণ হলো কাশ্মীর, সিন্ধু জল চুক্তি বা সিন্ধু জল এবং সন্ত্রাসবাদ। এবার আসছি আমরা কাশ্মীরের পর দ্বিতীয় সমস্যায়, যা হলো সিন্ধুর জল নিয়ে সমস্যা। সিন্ধু জলচুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি বলে রাখা ভালো, সিন্ধু নদীকে ইংরেজিতে ইন্দাস নদী বলা হয়, তাই ইন্দাস ওয়াটার ট্রিটি 1960 হলো। এই সিন্ধু জলচুক্তি হলো ভারত ও পাকিস্তানের মধ্যে, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি আইয়ুব খানের মধ্যে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় করাচি শহরে 1960 সালের সেপ্টেম্বর মাসে স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি, যার মাধ্যমে সিন্ধু নদীর জল বন্টন নিয়ন্ত্রণ ও ব্যবহারের নিয়মাবলী নির্ধারণ করা হয়। খুবই ইম্পর্টেন্ট, কারা সাইন করেছিল সিন্ধু জলচুক্তিতে, সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল এবং কত সালে কোথায় স্বাক্ষরিত হয়েছিল, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এই সিন্ধু জলচুক্তি হলো সিন্ধু নদীর জল বন্টন এবং ব্যবহার নিয়ে করা চুক্তি। আমরা জানি সিন্ধু নদীর কয়েকটি উপনদী রয়েছে এবং সেই উপনদীগুলি, এমনকি সিন্ধু নদ নিজেও, এই নদ বা নদীগুলোর উৎপত্তি হচ্ছে ভারত থেকে এবং সেটা পাকিস্তানের দিকে প্রবাহিত হয়েছে। এবার যদি ভারত নিজের দেশের মধ্যে এই সিন্ধু নদীর জলের পুরোটা ইউজ করে ফেলে, তাহলে পাকিস্তানে কোনো জল যাবে না। সেক্ষেত্রে পাকিস্তানের কৃষি, শিল্প, এমনকি সাধারণ জীবনযাত্রাও, জলবিদ্যুৎ উৎপাদন, এমনকি সাধারণ জীবনযাত্রাও ব্যাপক হারে প্রভাবিত হবে, কারণ পাকিস্তানে কিন্তু আর কোনো নদী নেই, ভারতে আছে। তাই ভারতবর্ষ সিন্ধু নদীর অধিকাংশ জল পাকিস্তানকে দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি গ্রহণ করে। এই প্রতিশ্রুতিকেই বলা হচ্ছে সিন্ধু জলচুক্তি। এতে ভারতের কোনো ক্ষতি হচ্ছে না তা নয়, ভারতেরও অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু ভারতের ক্ষতি অপেক্ষাকৃত কম হচ্ছে, যেহেতু ভারতে আরও নদী আছে, মোটামুটি ম্যানেজেবল। কিন্তু পাকিস্তানের খুবই ক্ষতি যদি পাকিস্তানে জল না যায়, তার জন্য ভারত এই স্যাক্রিফাইসটা করেছিল। এই জলচুক্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে ভারত পূর্বাঞ্চলীয় নদীগুলির জল সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবে এবং পশ্চিমাঞ্চলীয় নদীগুলির জল সীমিতভাবে ব্যবহার করতে পারবে, যেমন সেচ, জলবিদ্যুৎ উৎপাদন ও নৌ পরিবহনের জন্য প্রভৃতি। তবে জলপ্রবাহে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটাতে পারবে না। এখানে যদি দেখে নেওয়া যায় যে সিন্ধু নদীর কটা উপনদী, সিন্ধু ছাড়াও 5খানা উপনদী। 1 রবি বা ইরাবতী, এগুলো ইংরেজি এবং বাংলা নাম, ইরাবতী বাংলা নাম, বিয়াস ইংলিশ এবং বাংলা নামে বিপাশা, বা সতলজ বাংলা নামে শতদ্রু। অর্থাৎ ইরাবতী, বিপাশা এবং শতদ্রু, এই পূর্বাঞ্চলের 3টে নদীর জল ভারত সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারবে, কিন্তু সিন্ধু, বিতস্তা বা চন্দ্রভাগা, সিন্ধু অর্থাৎ ইন্দাস, বিতস্তা অর্থাৎ ঝিলাম, বা চন্দ্রভাগা অর্থাৎ চেনাব, এই 3টে নদীর জল
সীমিতভাবে ব্যবহার করতে পারবে। এখানে উল্লেখযোগ্য যে সিন্ধু, বিতস্তা এবং চন্দ্রভাগা অর্থাৎ পশ্চিমাঞ্চলীয় নদীগুলিতেই সিন্ধু নদের জলের 80% প্রবাহিত হয়। মানে ভারত 20% জল নিল, কিন্তু পাকিস্তানকে 80% জল ছেড়ে দিয়েছিল। এই বাকি 3টে নদী যেগুলোর জল পাকিস্তানকে ছেড়ে দেওয়া হচ্ছে, সেই জলও ভারত ব্যবহার করতে পারবে, কিন্তু জল আটক করতে পারবে না বা জলপ্রবাহে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটাতে পারবে না। অর্থাৎ ভারত সিন্ধুর মোট জলের মাত্র 20% ব্যবহার করতে পারবে। একটি স্থায়ী সিন্ধু কমিশনও গঠন করা হয় এই চুক্তির বাস্তবায়ন ও পর্যবেক্ষণের জন্য। অর্থাৎ সঠিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে কিনা এবং কেউ চুক্তি লঙ্ঘন করছে কিনা সেটা দেখার জন্য একটি সিন্ধু কমিশনও এই চুক্তির মাধ্যমেই গঠন করা হয়। এই চুক্তিটি গঠিত হলেও এবং ভারত এতটা জল ছেড়ে দিলেও বিভিন্ন সময় এই চুক্তিকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে অনেক বিরোধ হয়েছে। যদিও চুক্তিতে এরকম লেখা ছিল যে বিরোধ হলে পরস্পরের মধ্যেই মিটিয়ে নেওয়া হবে, তাও পাকিস্তান বারবার এই ঘটনাগুলোকে আন্তর্জাতিক মঞ্চে তুলেছিল। এই রকম কিছু ঘটনা নিচে দেওয়া হলো। প্রথম ঘটনা হচ্ছে 2005 থেকে 7 সালের মধ্যে বাগলিহার বাঁধ বিরোধ। আগেই পড়েছি যে পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর অর্থাৎ সিন্ধু, বিতস্তা এবং চন্দ্রভাগার জলকে আটক করতে পারবে না ভারত, বা জলপ্রবাহে ব্যাঘাত ঘটাতে পারবে না ভারত। এবার এই ভারতের চন্দ্রভাগা নদীর ওপর দিয়ে বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্পকে নির্মাণ করে ভারতের চন্দ্রভাগা নদীর ওপর বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণকে পাকিস্তান চুক্তি লঙ্ঘন বলে অভিযোগ করে। বিশ্বব্যাংক কর্তৃক নিযুক্ত নিরপেক্ষ বিশেষজ্ঞ ভারতের পক্ষে রায় দেন, তবে কিছু নকশাগত পরিবর্তনের নির্দেশ দেন। জলবিদ্যুৎ প্রকল্পের জন্য জল ব্যবহার করলে অনেক সময় জল আটক করতে হয়। সেক্ষেত্রে জলে উল্লেখযোগ্য, ওই যে লেখা আছে যে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটছে কিনা সেটা ডিটারমাইন করতে হয় আলাদাভাবে। সেটা ডিটারমাইন করে বিশ্বব্যাংক কর্তৃক নিযুক্ত বিশেষজ্ঞ এই রায় দেন যে না, বাগলিহার বাঁধ তৈরি করে ভারত জলপ্রবাহে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটাচ্ছে না, তবে কিছু নকশার বা কিছু ডিজাইনের পরিবর্তনে, ডিজাইন বলতে এখানে ম্যাপিংয়ের কিছু পরিবর্তনের বা কোথায় কী কী হবে সেটার কিছু পরিবর্তনের তিনি নির্দেশ দিয়েছিলেন। এবার আসছি 2010 থেকে 13 সালের কিষানগঙ্গা প্রকল্প বিরোধ। ভারত বিতস্তার একটি উপনদী কিষানগঙ্গার জল অন্যত্র সরিয়ে নিয়ে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে। এই যে জল সরিয়ে নিল, এটাকে পাকিস্তান চুক্তি লঙ্ঘন বলে দাবি করে। যদিও কিষানগঙ্গা ডাইরেক্টলি কিন্তু পশ্চিমাঞ্চলীয় নদীগুলির মধ্যে পড়ে না, তবুও যেহেতু বিতস্তার মেন উপনদী, তার জন্য পাকিস্তান এটিকে চুক্তি লঙ্ঘন বলে অভিযোগ করে। পাকিস্তান স্থায়ী সালিসি আদালতে মামলা করে। ইউএনও বা আন্তর্জাতিক জাতিপুঞ্জের কিছু আদালত রয়েছে, যেটা আন্তর্জাতিক আদালত না, এটা হচ্ছে স্থায়ী সালিসি আদালত। ইউএনওরই এক প্রকার আদালত বা সম্মিলিত জাতিপুঞ্জেরই এক প্রকার আদালত হলো স্থায়ী সালিসি আদালত, যেখানে দুই পক্ষ যদি সম্মত হয় তাহলে এখানকার মধ্যস্থতাকারীরা ডিসপিউট বা বিরোধ বা দ্বন্দ্বটাকে মিটিয়ে দেয়। সেখানে পাকিস্তান এই অভিযোগ করে যে কিষানগঙ্গার ওপর ভারত জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে বা কিষানগঙ্গার জল অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে ভারত চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। আদালত এক্ষেত্রেও ভারতের পক্ষে রায় দেয়, তবে কিছুটা সীমাবদ্ধতা আরোপ করে। রক্ত ও জল একসাথে প্রবাহিত হবে না। আমাদের প্রধানমন্ত্রী এই ঘোষণাটা করেছিল। 2016 সালের উরি সন্ত্রাসী হামলার পর, এই সন্ত্রাসী হামলাটা কি পরে আলোচনা করা হবে, বুঝতে পারবে। মোটামুটি পাকিস্তান মাঝে মধ্যেই ভারতবর্ষে সন্ত্রাসী হামলা চালায়, তার মধ্যে উরি সন্ত্রাসী হামলাও হলো একটি।
এটার পর ভারত জানায় যে সে নিজের অধিকারভুক্ত জল, যেটা আমাদের দেশের ওপর দিয়ে যে জলটা যাচ্ছে, সেটা সম্পূর্ণ ব্যবহার করতে পারবে। পাকিস্তান তখন এই কথাটাকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তোলে বা আন্তর্জাতিকভাবে তোলে, যদিও বিষয়টা অমীমাংসিতই থেকে গেছে, কারণ ভারত বলে থাকলেও জল সম্পূর্ণ ব্যবহার করেনি। চুক্তির সব শর্ত ভারত মেনেই আসছিল, জাস্ট বলেছিল যে এটা করা হতে পারে। 2019 সালে পুলওয়ামা হামলার পর ভারত আবার জানায় যে চুক্তি পুনর্বিবেচনা করা হতে পারে, তবে কোনো আইনগত লঙ্ঘন এক্ষেত্রেও ভারত করেনি। 2022 সালে হাইড্রোপলিটিক্স ও সিন্ধু জলচুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়। 2023 সালে ভারত পাকিস্তানকে চুক্তি সংশোধনের জন্য আনুষ্ঠানিক নোটিশ পাঠায়, অর্থাৎ ফর্মাল ওয়ার্নিং দেয় এক কথায়, চুক্তির বাস্তবায়নে বিলম্ব ও নিষ্পত্তির ধীরগতির কারণে। মানে চুক্তিকে চেঞ্জ করতে চাইছে ভারত। এই ইন্টেনশনটা ভারত 2016 থেকেই পাকিস্তানকে জানিয়ে রেখেছিল, যদিও কোনোভাবে চুক্তির শর্ত লঙ্ঘন করেনি। কিন্তু 2025 সালে, অর্থাৎ এই ভিডিওটা যখন আমি করছি এই বছর, পেহেলগাঁও হামলার পর ভারত একপাক্ষিকভাবে সিন্ধু চুক্তি স্থগিত করে। অর্থাৎ বারবার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও পাকিস্তান ভারতবর্ষে রক্ত প্রবাহিত করেই ছাড়ে। রক্ত ও জল একসাথে প্রবাহিত হবে না, এই কথাটা বারবার বলার পরেও পাকিস্তান ভারতে সন্ত্রাসবাদ চালিয়ে যায়। তাছাড়াও বারবার চুক্তি সংশোধিত করতে হবে, কিছু চুক্তির টার্মস অ্যান্ড কন্ডিশনস চেঞ্জ করতে হবে বলা সত্ত্বেও পাকিস্তান এই বিষয়ে কর্ণপাত করে না। আগে সম্পূর্ণ জল দিয়ে দেওয়ায় কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখন জল নিয়ে ভারত মাথা ঘামাচ্ছে কেন, বা এখন ভারতের জলের প্রয়োজন পড়েছে কেন, এর একটা কারণ হলো গ্লোবাল ওয়ার্মিং। তার জন্য পাঞ্জাব হরিয়ানার দিকে ওই সিন্ধু নদীর জলের খুবই প্রয়োজন পড়েছে। এমনকি লাদাখ অঞ্চলের দিকে, কাশ্মীরে তো লাগছেই, লাদাখ অঞ্চলের দিকেও ওই জলের খুব প্রয়োজন। এক আর দ্বিতীয় কারণ হলো জল এখন একটা পণ্য হয়ে গেছে। ভারত আরবের সঙ্গে জল বিক্রি করা নিয়ে কথাবার্তা করছে। এবার যদি আমরা কোনো কিছু বিক্রি করতে চাই, সেই জিনিসটা আমাদের কাছে যত বেশি থাকবে ততটাই বেটার। তার জন্য আগেকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি অনেকটা চেঞ্জ হয়েছে। তাছাড়াও আগেকার সরকারের নীতি এবং এখনকার সরকারের নীতির মধ্যেও কিছু তফাৎ রয়েছে। এই সকল কারণে বারবার সিন্ধু জলচুক্তিকে ভারত রিভোক করতে বা পরিবর্তিত করতে চেয়েছিল। উল্লেখযোগ্য, রদ করতে বা স্থগিত রাখতে বা বাতিল করতে চায়নি, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস পরিবর্তন করার চেষ্টা করছিল, যেটা 2016 থেকে নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু কোনো দিনই পাকিস্তান কর্ণপাত করেনি। তাছাড়াও সন্ত্রাসবাদ চালিয়ে যায়। এই সমস্ত কারণে পেহেলগাঁও হামলার পর 2025 সালে ভারত একপাক্ষিকভাবে, অর্থাৎ আন্তর্জাতিক আদালত, বিশ্বব্যাংক বা কাউকে কিছু না, কারোর সঙ্গে কোনো পরামর্শ না করে, ইভেন পাকিস্তানের সঙ্গেও কোনো পরামর্শ না করে, ইভেন ফাইনাল ওয়ার্নিং না দিয়েও, যেহেতু অতদিন থেকে ওয়ার্নিং দেওয়া আছে, 2023 সালে একটা আনুষ্ঠানিক চুক্তিও পাঠানো আছে, একপাক্ষিকভাবে ভারত নিজের ডিসিশনে সিন্ধু জলচুক্তি স্থগিত করে। এক্ষেত্রে জলচুক্তি স্থগিতের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে জল কখন কোন দিক থেকে কতটা প্রবাহিত হচ্ছে সেই সম্পর্কে ইনফরমেশন বা ডেটা এক্সচেঞ্জ করাও ভারত বন্ধ করে দেয়। অর্থাৎ আমরা যে কোনো সময় চাইলে যে কোনো অংশের জল আটকে দিতে পারি এবং যে কোনো অংশে এক্সট্রা জল প্রবাহিত করতে পারি। দুটোর ক্ষেত্রেই নিজের নিজের সমস্যা। যদি জল আটকে দেওয়া হয় খরা হবে ওদের দেশে, আর যদি জল বেশি প্রবাহিত করা হয় ওদের দেশে বন্যা হবে। এই জল নিয়ে কৌশলগত লড়াই যে কোনোভাবে শুরু হতে পারে। তাই এটা ভারতের তরফ থেকে একটা উল্লেখযোগ্য পদক্ষেপ, এক প্রকার জলযুদ্ধের সূচনা করা। এরপর আসছে দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ, 1965 সাল। উল্লেখযোগ্য যে সিন্ধু জলচুক্তিটা একবারে পড়িয়ে দিলাম, 2016-19 সব হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এই চুক্তিটা হয়েছিল শুধুমাত্র 1960 সালে। তারপর আসছে এইটা
1965 সালের দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ। মানে চুক্তির এত কিছু হয়নি, জাস্ট চুক্তিটা সাইন হওয়ার পর, যখন চুক্তি খুব ভালোভাবে দুই পক্ষই শর্ত মেনে চলছিল, সেই সময় হয়েছিল দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ। এবং উল্লেখযোগ্য, দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ, পূর্ব পাকিস্তান যুদ্ধ এবং কার্গিল যুদ্ধ, এই তিনটে যুদ্ধ চলাকালীনও চুক্তির শর্ত কোনোভাবে ভারত লঙ্ঘন করেনি। দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ 1965 সাল। 1965 সালে পাকিস্তান অপারেশন জিব্রাল্টার নামে গোপন অভিযোগ চালিয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অনুপ্রবেশ করার চেষ্টা করে। ভারত কঠোর প্রতিক্রিয়া জানালেও পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়। ফলে প্রায় 3 সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। পরে 1966 সালে সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় সোভিয়েত ইউনিয়নের তাশখণ্ডে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খানের মধ্যে তাশখণ্ড চুক্তি স্বাক্ষরিত হয়, যার ফলে উভয় দেশ পূর্ব অবস্থানে ফিরে যেতে সম্মত হয় এবং যুদ্ধবিরতির ঘোষণা করা হয়। কিন্তু কাশ্মীর সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। অর্থাৎ অপারেশন জিব্রাল্টারের মাধ্যমে পাকিস্তান অপারেশন জিব্রাল্টারের মাধ্যমে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অনুপ্রবেশ করে। আর সেই বেআইনি অনুপ্রবেশ রোধ করার জন্য 3 সপ্তাহ ধরে ভারত প্রতিরোধ করে এবং যুদ্ধ চলে, যেই যুদ্ধ আলটিমেটলি সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় থেমেছিল এবং 1966 সালে তাশখণ্ড চুক্তি স্বাক্ষরিত হয় এবং যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে কাশ্মীর সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। কত সালে কোন অপারেশনের মাধ্যমে পাকিস্তান অনুপ্রবেশ করেছিল এবং কত সালে কোন চুক্তিতে কার মধ্যস্থতায় এবং কোথায় এবং কাদের মধ্যে হওয়া চুক্তিতে এই যুদ্ধবিরতি হয়, সবকটাই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পূর্ব পাকিস্তান সংকট, তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা 1970 থেকে 71 সাল। উল্লেখযোগ্য, আগের যুদ্ধ হওয়া সত্ত্বেও সিন্ধু জলচুক্তি যেমনকে তেমন চলছিল। 1970-71 সালে পাকিস্তানের পূর্বাংশ, আমরা জানি ভারত ও পাকিস্তান যখন ভাগ হয়েছিল তখন পাকিস্তানের দুটো অংশ ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান বলতে বর্তমান বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান বলতে বর্তমান পাকিস্তান। এই পাকিস্তানের পূর্বাংশ বা বর্তমান বাংলাদেশ 1970-71 সালে স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু করে। এই আন্দোলনের মূল কারণ ছিল ভাষাগত বিভিন্নতা, বা বাংলাদেশের লোকেরা মুসলিম হলে অধিকাংশ মুসলিম হলেও তারা বাংলাভাষী, কিন্তু পাকিস্তানের লোকেরা উর্দুভাষী। তাই পাকিস্তানের লোকরা বাংলাদেশে উর্দুকে একমাত্র ভাষা হিসেবে চালু করার পরিকল্পনা নেওয়ায় বাংলাদেশের লোকেরা বিরোধ করে। 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন হয় এবং তারা শুধুমাত্র ভাষার ভিত্তিতে নতুন দেশ গঠনের জন্য বা স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করে। বিশ্বের ইতিহাসে এটা ছিল ভাষার জন্য হওয়া দেশভাগের বা উল্লেখযোগ্য আন্দোলন। 1970-71 সালে পাকিস্তানের পূর্বাংশ বা বর্তমান বাংলাদেশ স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু করে। পাকিস্তানি সেনাবাহিনী নৃশংস দমননীতি চালালে প্রায় 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নেয়। তখন ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন দেয়। পাকিস্তানের সেনাবাহিনী অত্যন্ত নৃশংস দমননীতি চালায়, ফলে বাংলাদেশের লোকেদের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং লোকে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসা শুরু করে। এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন করে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা সংগ্রামীদের পক্ষে থাকে। 1971 সালের ডিসেম্বরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সামরিক সাহায্য লাভ করেছিল। অন্যদিকে ভারতকে সমর্থন করেছিল সোভিয়েত ইউনিয়ন। 1970-71 অর্থাৎ কোল্ড ওয়ারের সময়, যেখানেই বিশ্বের দ্বন্দ্ব হতো মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন জড়িয়ে যেত। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন
পাকিস্তানকে সমর্থন করেছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভারতকে সমর্থন করেছিল। যদিও এই সমর্থন মৌখিক সমর্থনই ছিল, কারোরই কিছু করতে হয়নি। ভারত নিজেই যুদ্ধ করেছিল এবং পাকিস্তান নিজেই যুদ্ধ করেছিল। মাত্র 13 দিনের যুদ্ধে ভারতের জয় হয় এবং পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে। এর ফলে 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এরপর হয়েছিল সিমলা চুক্তি। 1971 সালের যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তপ্ত সম্পর্ক কিছুটা শীতল করতে আয়োজিত এক শীর্ষ বৈঠকে হিমাচল প্রদেশের সিমলায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো দীর্ঘ আলোচনার পর 2রা জুলাই সিমলা চুক্তি স্বাক্ষর করেন। বৈঠকটা কবে কোথায় হয়েছিল সেটা ইম্পর্ট্যান্ট। হয়েছিল 1972 সালের 28শে জুন থেকে 2রা জুলাই পর্যন্ত। সিমিলারলি ইম্পর্ট্যান্ট, সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 2রা জুলাই 1972 সালে। এবং কোন ঘটনার পর? বাংলাদেশের স্বাধীনতার পর। মানে প্রেক্ষাপটটা কি? মেন বাংলাদেশের স্বাধীনতার পর হওয়া যুদ্ধ। এরপর এই সিমলা চুক্তিতে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটা জানাচ্ছি। ভারত ও পাকিস্তান এই সিদ্ধান্ত নেয় যে ভবিষ্যতে দুই দেশ জাতিসংঘের সনদ মেনে পরস্পরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করবে, অর্থাৎ কেউ আগ্রাসন করবে না। 2, নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্কের সব সমস্যা যুদ্ধ ও শক্তি প্রয়োগের পরিবর্তে শান্তিপূর্ণ উপায়ে সমাধান করবে, অর্থাৎ আলোচনার মাধ্যমে সমাধান করবে, যুদ্ধে জড়াবে না। 3, কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ ছাড়াই, অর্থাৎ আন্তর্জাতিকরণ না করিয়ে দ্বিপাক্ষিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করবে। কিন্তু পাকিস্তান বারবারই এই শর্ত লঙ্ঘন করেছে, বারবারই যে কোনো ইস্যুকে আন্তর্জাতিক মহলে মঞ্চে নিয়ে চলে গেছে। 4, 1971 সালের যুদ্ধের পর সৃষ্ট নিয়ন্ত্রণ রেখা বা এলওসিকে, লাইন অফ কন্ট্রোলকে দুই দেশের মধ্যে প্রকৃত সীমান্ত হিসেবে মেনে নেবে। 5, উভয় পক্ষ সৈন্য প্রত্যাহার করে যুদ্ধপূর্ব সীমান্তে ফিরে যাবে। যে যেখানে এগিয়ে এসেছিল সেটা পিছিয়ে যাবে। এলওসিটাই মেন লাইন অফ কন্ট্রোল বা মেন সীমান্ত রূপে দেখা হবে। 3, ভারত 93,000 পাকিস্তানি যুদ্ধবন্দীকে মুক্তি দেবে। পাকিস্তান ভারতের দখলীকৃত নিজেদের অঞ্চল ফিরে পাবে, অর্থাৎ ভারতই বেশি সৈন্য দখল করে ফেলেছিল এবং ভারতই বেশিরভাগ জায়গা দখল করে ফেলেছিল, যেগুলো ভারত ফিরিয়ে দেবে পাকিস্তানকে। কাশ্মীর সমস্যা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলা হয়, কিন্তু কোনো চূড়ান্ত সমাধান প্রস্তাব করা হয়নি। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে দ্বিপাক্ষিক আলোচনার কথা স্বীকার করলেও পরবর্তীকালে তারা কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিকরণের বা জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদির কাছে আবেদন করতে থাকে কাশ্মীর সমস্যা সমাধানের জন্য। এরপর আসছি ওয়াঘা সীমান্ত। ওয়াঘা সীমান্ত হলো ভারত ও পাকিস্তানের মধ্যে একমাত্র আনুষ্ঠানিক স্থল সীমান্ত, যা পাঞ্জাবের অমৃতসরের ওয়াঘা নামক গ্রাম ভারতের দিক থেকে এবং লাহোর, পাকিস্তানের লাহোরের মাঝখানে অবস্থিত। ভারতে এটিকে আটারি সীমান্তও বলা হয়। প্রতিদিন সূর্যাস্তের সময় ভারতীয় বিএসএফ এবং পাকিস্তানের রেঞ্জার্স বাহিনী, অর্থাৎ ভারতের সোলজার্স এবং পাকিস্তানের সোলজার্স, মিলিটারি যাকে বলতে পারো, একটি সুষ্ঠু ও শক্তিশালী কুচকাওয়াজ, যাকে বিটিং রিট্রিট সেরিমনি বলা হয়, তা প্রদর্শন করে। পতাকা নামানোর এই অনুষ্ঠান বহু দর্শনার্থী এবং পর্যটকদের আকর্ষণ করে। জাতীয়তাবাদী আবেগ ও সামরিক শৃঙ্খলার এক অনন্য মিশ্রণ এখানে দেখা যায়। দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের মিলনের প্রতীক এই অনন্য অনুষ্ঠানে দুই দেশ উত্তেজনাপূর্ণ পরিবেশেও সাংস্কৃতিক ও সামরিক ঐতিহ্য প্রদর্শন করে। অর্থাৎ দুই দেশের মধ্যে যতই টেনশন চলুক না কেন, এই কুচকাওয়াজটা দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা হতে পারে এবং মিলন ঘটতে পারে তার প্রতীক, এবং দুই দেশের শক্তি এবং পরাক্রমেরও প্রতীক, যা দুই দেশেরই বহু পাবলিক দেখতে যায়। যদিও উল্লেখযোগ্য, পাকিস্তানে একবার এই ওয়াঘা সীমান্তেও
একবার সন্ত্রাসী হামলা হয়েছিল, যদিও ভারতের দিকে নয়, পাকিস্তানের ওদিকে হয়েছিল। পরবর্তী পয়েন্ট, পারমাণবিক শক্তির উত্থান ও শক্তি সমীকরণ। 1990 থেকে 2000 সাল। 1998 সালে ভারত পোখরান-2 বা অপারেশন শক্তির মাধ্যমে এবং পাকিস্তান চাগাই-1 পারমাণবিক পরীক্ষা চালিয়ে বিশ্বকে চমকে দেয়। এর ফলে দুই দেশের মধ্যে পারমাণবিক প্রতিযোগিতা শুরু হয় এবং দুই দেশের যুদ্ধের সম্ভাবনা আরও ভয়াবহ হয়ে ওঠে। অর্থাৎ দুই দেশই পারমাণবিক শক্তিরূপে আত্মপ্রকাশ করে এবং যুদ্ধ হলে, পারমাণবিক শক্তির প্রয়োগ করা হলে দুই দেশের তো বটেই, বিশ্বেরও ক্ষতি হতে পারে, সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়। তাই তার জন্য দুই দেশই আরও বেশি সতর্ক হয়ে যায়, এমনকি ইন্টারন্যাশনালিও বিভিন্ন দেশ এটা নিয়ে ভয় পেতে শুরু করে। যেহেতু একটা টেনশন অলরেডি রয়েছে, তারপর পারমাণবিক শক্তির অধিকারীও এরা হয়ে গেল তার জন্য। কার্গিল যুদ্ধ 1999 সাল। পাকিস্তানি সেনাবাহিনী, বিশেষ করে নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, পাকিস্তান সমর্থিত অনুপ্রবেশকারীরা, মানে পাকিস্তানি সেনাবাহিনী, পাকিস্তান সমর্থিত অনুপ্রবেশকারীরা এবং জঙ্গিরা গোপনে 1999 সালের মে-জুলাই মাসে ভারতের জম্মু কাশ্মীরের কার্গিল বা লাদাখ অঞ্চলের পার্বত্য এলাকায় বিভিন্ন উচ্চভূমি দখল করে নেয়, যার ফলে এই যুদ্ধ বাধে। এই যুদ্ধটি সংঘটিত হয় জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলার দ্রাস, মুশকহ ও বাটালিক সেক্টরে, যা প্রায় 2 মাস ধরে চলেছিল। শীতকালে ভারতীয় সেনা ওই সব উঁচু পোস্ট থেকে নেমে আসে। সেই সুযোগে পাকিস্তান অনুপ্রবেশ ঘটায়। পাকিস্তানের লক্ষ্য ছিল ভারতের শ্রীনগর লেহ সড়ক কেটে দেওয়া, যাতে লাদাখের সঙ্গে ভারতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাজনৈতিকভাবে পাকিস্তান কাশ্মীর সমস্যা আবার আন্তর্জাতিক অঙ্গনে তুলতে চেয়েছিল। অর্থাৎ পাকিস্তান শীতের সুযোগে, যখন ভারতীয় সেনাবাহিনীরা প্রেজেন্ট থাকে না সব পোস্টে, যেই জায়গাগুলো বরফাচ্ছন্ন হয়ে যায় সেই জায়গায় অনুপ্রবেশ ঘটায় এবং দখল করার চেষ্টা করে। এবং আরেকটাও কাজ করেছিল, লাদাখের সঙ্গে ভারতের সংযোগী রাস্তাটাকে কেটে দেওয়ার চেষ্টা করেছিল, যাতে লাদাখের সঙ্গে ভারতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে এই রকম কোনো ঘটনা ঘটলে জিনিসটা আন্তর্জাতিক ফিল্ডে আরও বেশি নজর পাবে, সেটাও পাকিস্তান চেয়েছিল। কিন্তু ভারত অনুপ্রবেশকারীদের উপস্থিতি আবিষ্কার করে অপারেশন বিজয়ের মাধ্যমে অনুপ্রবেশকারীদের হটায়। এর জন্য ভারত কোনোদিনই এলওসি বা লাইন অফ কন্ট্রোল ক্রস করেনি। নিজের দেশের মধ্যে থেকেই ভারত তাদেরকে সরিয়ে দিতে সক্ষম হয়। ভারতীয় বিমান বাহিনী অপারেশন সফেদ সাগর শুরু করে পাহাড়ি অঞ্চলে আক্রমণ চালায়। ভারতীয় সেনাবাহিনী দখলীকৃত পোস্টগুলো, অর্থাৎ টাইগার হিল, টোলোলিং ও .8475-এর মতো কৌশলগত উচ্চতাগুলি পুনর্দখলের জন্য আক্রমণ চালাতে থাকে। কঠিন উচ্চতা ও কঠোর পরিবেশের কারণে যুদ্ধ ছিল অত্যন্ত কষ্টকর ও রক্তক্ষয়ী। উভয় দেশই পারমাণবিক শক্তিধর হওয়ায় এই সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বিগ্ন করে তোলে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানকে সরে আসার জন্য চাপ দেয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে দেখা করে এবং পশ্চাৎ অপসারণের সিদ্ধান্ত নেন। 26শে জুলাই ভারত আনুষ্ঠানিকভাবে কার্গিল যুদ্ধে বিজয় ঘোষণা করে। এই দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়। ভারত কার্গিল সেক্টরের অধিকাংশ এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়। পাকিস্তানের আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা হয়, কারণ পাকিস্তান অলরেডি এটা ডিসাইড করেছিল যে কেউ কারুর দেশে আগ্রাসন করবে না। যদিও এই বেআইনি অনুপ্রবেশ করিয়ে পাকিস্তান দখল করার চেষ্টা করে ভারতের জমি, এর জন্য পাকিস্তানের সমালোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্ব মোড়লরা পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করে। জুলাই মাসে পাক সেনারা নিয়ন্ত্রণ রেখার ওপারে সরে যায় এবং যুদ্ধ শেষ হয়। মানে ভারত এক প্রকার জয়লাভ করেছিল, তাছাড়াও কূটনৈতিকভাবে পাকিস্তানের ওপর চাপ দেওয়া হয়, তার ফলে ভারত কার্গিল যুদ্ধে জয়লাভ করে।
এই কার্গিল যুদ্ধের পর হয়েছিল আগ্রা শীর্ষ সম্মেলন। কার্গিল যুদ্ধ কবে, কিভাবে, কখন হয়েছিল, কার্গিল বিজয় দিবস কোনটি, কোন কোন অপারেশনের মাধ্যমে হয়েছিল, অপারেশন বিজয় এবং অপারেশন সফেদ সাগর, এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্ট্যান্ট। এরপর আসছে আগ্রা শীর্ষ সম্মেলন। 2001 সালের 14 থেকে 16ই জুলাই ভারতের আগ্রায় তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ এর মধ্যে একটি দ্বিপাক্ষীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই বৈঠকটি আগ্রা সামিট নামে পরিচিত। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি ও বিশ্বাস প্রতিষ্ঠা, কাশ্মীর সমস্যা নিয়ে আলোচনা, সন্ত্রাস বিরোধী পদক্ষেপ গ্রহণ, সীমান্তে উত্তেজনা কমানো এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানো। কার্গিল যুদ্ধের ফলে শান্তি স্থাপনের চেষ্টায় বাজপেয়ী মুশারফ আগ্রায় বসেন ঠিকই, কিন্তু কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়। পাকিস্তান কাশ্মীরকে মূল বিষয় হিসেবে তুলে ধরে এবং এটি সমাধানের দাবি করে। ভারত পাকিস্তানের ওপর অভিযোগ করে যে তারা জম্মু কাশ্মীরে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে সমর্থন করছে, কিন্তু মুশারফ এই অভিযোগ অস্বীকার করে। ভারত জোর দেয় যে সন্ত্রাসবাদ বন্ধ না হলে কাশ্মীর নিয়ে অর্থপূর্ণ আলোচনা সম্ভব নয়। ফলে দুই দেশের অনমনীয়তা, বিশ্বাসের অভাব এবং রাজনৈতিক মতপার্থক্যের কারণে চুক্তি হয়নি। অর্থাৎ ভারতের মেন টার্গেট ছিল সন্ত্রাসবাদ বন্ধ করা, কিন্তু পাকিস্তান চেয়েছিল কাশ্মীর সমস্যার সমাধান করো। এবার ভারতের কথা ছিল যে যদি কাশ্মীর সমস্যার সমাধান লিখিতপরিতভাবে একভাবে হয়ও, কিন্তু তারপর যদি তোমাদের অনুপ্রবেশ সন্ত্রাসবাদ চলতে থাকে ওখানে, তাহলে আলটিমেটলি এই লেখাপড়ার লাভটা কী হলো? তার জন্য আলটিমেটলি দুজনের অবিশ্বাস যে না, ভারতের অবিশ্বাস যে না পাকিস্তান অনুপ্রবেশ করবে এবং পাকিস্তানের অবিশ্বাস যে ভারত চুক্তি করবে না, ভারত কোনো কিছু ছাড়তেই চায় না, এই দুপক্ষের অবিশ্বাসের জন্য আলটিমেটলি কোনো চুক্তি হয়নি। এরপর আসছে যুদ্ধবিরতি চুক্তি। 1999 সাল থেকে কার্গিল যুদ্ধের পরও সীমান্তে প্রায়ই গোলাগুলি চলছিল। 2003 সালে দুই দেশের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এরপরও মুম্বাই হামলা 2008 সালের 26 থেকে 29 নভেম্বর পর্যন্ত পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার সন্ত্রাসবাদীরা মুম্বাই শহরে হামলা চালায়। এই হামলায় 166 জন নিহত হন। মুম্বাই হামলার পরে ভারত পাকিস্তান সম্পর্কে ব্যাপক অবনতি ঘটে। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের কার্যকর ভূমিকা দাবি করে এবং উভয় দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা স্থগিত হয়ে যায় এবং বর্তমান পর্যন্ত সম্পর্ক অত্যন্ত সীমিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ ভারত যেমন সন্দেহ করেছিল, পাকিস্তান সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যেতে থাকে। এরপর আসছি পাঠানকোট হামলা। 2016 সালের 2রা জানুয়ারি ভোর রাতে পাকিস্তান থেকে আগত 6 জন সশস্ত্র জঙ্গি ভারতীয় নিরাপত্তা বাহিনীর ইউনিফর্ম পরিহিত অবস্থায় পাঠানকোট এয়ারবেসে প্রবেশ করে এবং অতর্কিতে গুলি চালাতে শুরু করে। এই পাঠানকোট এয়ারবেস ভারতের বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। এই হামলা প্রায় 4 দিন ধরে চলে, 2 থেকে 5ই জানুয়ারি পর্যন্ত। 7 জন ভারতীয় নিরাপত্তা কর্মী শহীদ হন, 6 জন জঙ্গি মারা যান। ভারত সরকার জানায় এই হামলায় যুক্ত ছিল পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং জৈশের যে হেড মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করার দাবি তোলে। পাকিস্তান সরকার তদন্তের জন্য একটি বিশেষ জয়েন্ট ইনভেস্টিগেশন টিম ভারতে পাঠায়, তবে ফলাফল নিয়ে বিতর্ক থেকেই যায়। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স সহ অনেক দেশ এই হামলার নিন্দা চালায়। এই ঘটনার ফলে 2016 সালে ভারত পাকিস্তান শান্তি আলোচনা স্থগিত হয়ে যায়। উরি হামলা ও সার্জিক্যাল স্ট্রাইক। এই 2016 সালেই, মানে পাঠানকোট হামলা যে বছর জানুয়ারিতে হয়েছিল, সেই বছরই 18ই সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলার
উরি শহরের কাছে পাকিস্তান ভিত্তিক সেই একই সংগঠন জৈশ-ই মোহাম্মদ সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য সশস্ত্র 4 জন জঙ্গি ভোররাতে ভারতীয় সেনাঘাঁটিতে ঢুকে পড়ে। ঠিক যেমন বিমান ঘাঁটিতে ঢুকেছিল পাঠানকোট হামলার সময়, এইবার সেনাঘাঁটিতে ঢুকে পড়ে এবং তাঁবুতে ঘুমিয়ে থাকা ভারতীয় সেনাবাহিনীর ওপর গ্রেনেড ছুঁড়ে ও গুলি চালিয়ে আক্রমণ করে। 19 জন ভারতীয় সেনা শহীদ হন। এরপর কূটনৈতিকভাবে পাকিস্তানকে ভারত আন্তর্জাতিক মহলে আলাদা করার চেষ্টা করে, অর্থাৎ একঘরে করার চেষ্টা করে, যেটাকে আমরা বলি। ভারত 2016 সালের সার্ক সম্মেলন, যেটা পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা বয়কট করে এবং পরে বাংলাদেশ, আফগানিস্তান, ভুটানও ওই সম্মেলন বয়কট করে। ফলে আলটিমেটলি সম্মেলনটিই বাতিল হয়ে যায়। শুধু এইটুকুই নয়, উরি হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্স কমান্ডোরা নিয়ন্ত্রণ রেখা পার হয়ে এক পরিকল্পিত, দ্রুত এবং নির্ভুল সামরিক অভিযান চালিয়ে 2016 সালের 28শে সেপ্টেম্বর রাত থেকে 2016 সালের 29শে সেপ্টেম্বর ভোর পর্যন্ত, অর্থাৎ এক রাতের মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়ে নিরাপদে ভারতে ফিরে আসে। এটারই নাম ছিল সার্জিক্যাল স্ট্রাইক, যদিও পাকিস্তান এই দাবি প্রত্যাখ্যান করে। অর্থাৎ ভারত বলেছিল যে ভারত এই কাজটা করেছে, কিন্তু পাকিস্তান এই দাবি প্রত্যাখ্যান করে। কারণ যদি পাকিস্তান বলে যে না, ভারত ভেতরে ঢুকে এসে তাদের জঙ্গি সংগঠন ধ্বংস করেছে, তাহলে এটাও তো প্রমাণিত হবে যে তাদের দেশে জঙ্গি সংগঠন ছিল। সেটাও একটা তাদের পক্ষে লজ্জাজনক ব্যাপার হবে। তার জন্য তারা এই জিনিসটাকেই টোটালি অস্বীকার করে। এরপর আসছি পুলওয়ামা হামলা এবং বালাকোট এয়ার স্ট্রাইক, যা উরি হামলার ক্ষেত্রে হয়েছিল একই প্রকার বিষয়, জাস্ট একটু আলাদা। 14ই ফেব্রুয়ারি 2019 সালে ভারতের জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ একই গ্রুপ এর আত্মঘাতী হামলাকর আদিল আহমদ দার একটি প্রায় 350 কেজি বিস্ফোরক ভর্তি গাড়ি ভারতীয় সেনাবাহিনীর কনভয়ের মধ্যে ঢুকিয়ে দেয়। ভারতীয় সেনাবাহিনীরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল এবং তাদের গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় এই পাকিস্তানি আত্মঘাতী জঙ্গি, যার গাড়িতে অনেক বিস্ফোরক ছিল। ফলে 40 জন সিআরপিএফ জওয়ান শহীদ হন। জৈশ-ই মোহাম্মদ হামলার দায় স্বীকার করে এবং ভারত ও পাকিস্তানের পরোক্ষ মদতের অভিযোগ করে। জৈশ-ই মোহাম্মদ হামলার দায় স্বীকার করে এবং ভারত পাকিস্তানের পরোক্ষ মদত আছে এই হামলায়, এই অভিযোগ করে। 2019 সালের 26শে ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের বালাকোটে জেমের মানে জৈশ-ই মোহাম্মদের একটি ট্রেনিং ক্যাম্পে বিমান হামলা চালায় এবং প্রথমে পাকিস্তান ক্ষয়ক্ষতি অস্বীকার করলেও পরে নিশ্চিত করে যে ক্ষয়ক্ষতি হয়েছিল। অর্থাৎ তাদের ওখানে জঙ্গি সংগঠন ছিল এবং সেখানে কেউ হামলা করেছিল, পাকিস্তান আলটিমেটলি স্বীকার করে। এই ঘটনার প্রতিবাদে 27শে ফেব্রুয়ারি পাকিস্তান ভারতের আকাশসীমা আবার লঙ্ঘন করে, মানে পাকিস্তানি বিমান ভারতবর্ষে প্রবেশ করে। একটি ভারতীয় MiG-21 বিমান ভূপতিত হয়। এই যে পাকিস্তানের বিমানগুলো ভারতে প্রবেশ করলো, তাদেরই পিছন করতে গিয়ে, তাদের ধাওয়া করতে গিয়ে একটি ভারতীয় বিমান পাকিস্তানে চলে যায় এবং সেখানে ভূপতিত হয়। পাইলট উইং কমান্ডার মানে যে বিমান চালক অভিনন্দন বর্তমান বন্দী হন। তবে পরে আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান তাকে মুক্তি দেয়। ভারত পাকিস্তানের মোস্ট ফেভার্ড নেশনের মর্যাদা বাতিল করে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স সহ বিভিন্ন দেশ জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে টেরারিস্ট তালিকাভুক্ত করার দাবি জানায়, যেটা পরবর্তীকালে হয়েও ছিল। অর্থাৎ পুলওয়ামা হামলা ও বালাকোট এয়ার স্ট্রাইকটা কি না, পুলওয়ামায় ভারতীয় সিপাহীদের কনভয়ের মধ্যে এক পাকিস্তানি আত্মঘাতী জঙ্গি
নিজের বিস্ফোরক ভর্তি গাড়িসহ ঢুকে পড়ে এবং ভারতীয় মিলিটারি কিছু শহীদ হন। এর প্রতিবাদে ভারত পাকিস্তানের জঙ্গি সংগঠনের ওপর হামলা চালায় এবং নিজের টার্গেট কমপ্লিট করে। তার প্রতিবাদে পাকিস্তান আবার ভারতের আকাশসীমা লঙ্ঘন করে। এই অবস্থায় সেই পাকিস্তানি বিমানকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় বিমান সহ উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানে বন্দী হন, কিন্তু পরে আন্তর্জাতিক চাপে পাকিস্তান তাকে মুক্তি দেয়। এই হলো টোটাল ঘটনাটা। এরপর আসছি 370-এর অবলুপ্তি। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 370 অনুসারে একটি অস্থায়ী ব্যবস্থার মাধ্যমে জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছিল। আমি আগেই বলেছিলাম, কাশ্মীরকে অন্তর্ভুক্তির সময় কাশ্মীরের রাজা কিছু শর্ত রেখেছিলেন। সেই শর্তগুলি অনুসারে 370 ধারা যুক্ত হয় ভারতীয় সংবিধানে এবং এর ফলে রাজ্যটির নিজস্ব সংবিধান ও পতাকা ছিল। ভারতের সংসদ শুধুমাত্র বিদেশ নীতি, প্রতিরক্ষা ও যোগাযোগ বিষয়ে আইন প্রণয়ন করতে পারত। ভারতের অন্যান্য আইন তখন রাজ্যের অনুমতি ছাড়া কাশ্মীরে প্রযোজ্য হতো না। ভারতের অন্য কোনো রাজ্যের বাসিন্দারা জম্মু ও কাশ্মীরে সম্পত্তি কিনতে বা স্থায়ীভাবে বসবাস করতে পারতেন না। কিন্তু 2019 সালের 5ই আগস্ট ভারত সরকার অনুচ্ছেদ 370 বিলুপ্ত করে এবং জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে তাকে বিভক্ত করা হয়, এক জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। কারণ লাদাখেরও দাবি ছিল যে জম্মু কাশ্মীরে বেশি টাকা খরচা করা হচ্ছে, তাদের দেশে কম বা তাদের রাজ্যে কম, তাদের অঞ্চলে কম। তার জন্য এই দুই ভাগে বিভক্ত করা হয়। বলা বাহুল্য, এই ধরনের 370 ধারা তুলে দেওয়াতে পাকিস্তান ক্ষুব্ধ হয়েছিল, কারণ তাতে সন্ত্রাসবাদ পরিচালনা করতে একটু অসুবিধা হচ্ছিল, যেহেতু অন্যান্য ধারাগুলো, ভারতের অন্যান্য আইনগুলো ওখানে প্রযোজ্য হয়ে গেছিল, তার জন্য সন্ত্রাসবাদ পরিচালনা করতে তার অসুবিধা হচ্ছিল। যুদ্ধবিরতি পুনর্বহাল 2021 সাল। 2021 সালের নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি আবার পুনর্বহাল হয়। বাণিজ্য আলোচনা স্থগিত 2023। সীমান্ত উত্তেজনার কারণে 2023 সালে বাণিজ্য আলোচনা স্থগিত করা হয়। এত কিছুর পরও হয়েছিল পেহেলগাঁও হামলা। 2025 সালের 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাঁও অঞ্চলের বাইসারেন উপত্যকায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলা সংগঠিত হয়। এই হামলায় 26 জন পর্যটক নিহত হন, যাদের অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। 5 জন সশস্ত্র সন্ত্রাসী, যার মধ্যে অন্তত 2 জন পাকিস্তানের নাগরিক, পর্যটকদের ধর্মীয় পরিচয় যাচাই করে পুরুষদের লক্ষ্য করে গুলি চালায়। লস্কর-ই তৈবার একটি শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট প্রাথমিকভাবে দায় স্বীকার করলেও 4 দিন পরে দায় স্বীকার প্রত্যাহার করে এবং হামলার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থাকে দায়ী করা হয়। ভারতের জাতীয় তদন্ত সংস্থার তদন্তে জানা গেছে যে প্রধান সন্দেহভাজন হাসিম মুসা পাকিস্তানের সেনাবাহিনীর প্রাক্তন প্যারা কমান্ডো ছিলেন এবং পরে লস্কর-ই তৈবার সাথে যুক্ত হন। এর প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানি কূটনীতিকদের অর্থাৎ যে দূতাবাসের যে দূতগুলো ছিল পাকিস্তানের, তাদেরকে বহিষ্কার করে, সীমান্ত বন্ধ করে এবং সিন্ধু জলচুক্তি স্থগিত রাখে। পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত রাখে, ভারতীয় বিমান সংস্থার জন্য আকাশপথ বন্ধ করে এবং বাণিজ্যিক সীমাবদ্ধতা আনে, যদিও উল্লেখযোগ্য বাণিজ্যিক সীমাবদ্ধতা অলরেডি ছিল। যুক্তরাষ্ট্র, সৌদি আরব সহ মুসলিম কান্ট্রি সহ বড় বড় রাষ্ট্রগুলো এই হামলার নিন্দা করেছে এবং ভারত পাকিস্তানকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। অর্থাৎ সিভিলিয়ানদের ওপর হামলা করে পাকিস্তান এবং সেটার সারা বিশ্বে নিন্দা হয়। এর ফলে ভারত কিছু কঠোর পদক্ষেপও নেয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এর আগেও 2000 সালের 1 আগস্ট জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে
একটি নৃশংস সন্ত্রাসী হামলায় জম্মু কাশ্মীরের লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্যসহ অর্থাৎ বিধানসভার সদস্যসহ বেশ কয়েকজন হিন্দু অমরনাথ তীর্থযাত্রী এবং স্থানীয় বাসিন্দা নিহত হন। এই হামলার দায়ও লস্কর ই তৈবা নিয়েছিল এবং হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনগুলোও এই হামলার দায় নিয়েছিল। অর্থাৎ পেহেলগাঁওয়ে দুবার হামলা হয়। 2000 সালের 1 আগস্ট একবার হামলা হয় অমরনাথ যাত্রীদের ওপর এবং ট্যুরিস্টদের ওপর হামলা হয় 2025 সালের 22 এপ্রিল। 2025 সালের হামলার পর ভারত পাকিস্তানের সম্পর্ক ভীষণই তিক্ত হয়ে ওঠে এবং যুদ্ধ হবে এরকম পরিস্থিতি তৈরি হয়। ভারত পাকিস্তানের সম্পর্কের উন্নয়নে সার্কের ভূমিকা। 1885 সালে দক্ষিণ এশিয়ার 7টি দেশ মিলে সার্ক গঠন করে। ভারত ও পাকিস্তান দুটোই প্রতিষ্ঠিতা সদস্য ছিল, মানে সার্কের প্রতিষ্ঠাতা সদস্যরূপে ভারত ও পাকিস্তান দুজনেই ছিল। এতে যদিও দ্বিপাক্ষিক সম্পর্কে তেমন উন্নতি হয়নি, তবুও আঞ্চলিক মঞ্চে একসঙ্গে কাজ করার একটি অবকাশ তৈরি হয়। সার্ক সম্মেলন ও বৈঠকগুলো ভারত ও পাকিস্তানের নেতাদের মধ্যে সরাসরি বা পরোক্ষ সংলাপের সুযোগ করে দিয়েছে। সার্ক সম্মেলনের ফাঁকে কখনো কখনো দ্বিপাক্ষিক বৈঠকেরও আয়োজন করা হয়েছে। বিশেষ করে 2004 সালে ইসলামাবাদে সার্ক সম্মেলনে ভারত ও পাকিস্তানের শান্তি আলোচনা শুরু হয় এবং উভয় দেশই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলার অঙ্গীকার করে, যদিও পাকিস্তান এই অঙ্গীকার কোনোদিনই রক্ষা করেনি। এই আলোচনার ফলে সীমিতভাবে বাণিজ্যিক ও ভ্রমণ ব্যবস্থা পুনরায় চালু হয় এবং 2016 সালের উরি হামলার পর এই আলোচনার ফলে সীমিতভাবে হলেও বাণিজ্যিক ও ভ্রমণ ব্যবস্থা পুনরায় চালু হয়। 2016 সালে উরি হামলার পর ভারত ইসলামাবাদে অনুষ্ঠিত সার্ক সম্মেলন বর্জন করে। এরপর থেকে সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। উপসংহার: ভারত ও পাকিস্তানের সম্পর্ক ইতিহাস জুড়ে সংঘাত, যুদ্ধ ও আলোচনা চক্রের মধ্য দিয়ে এগিয়েছে। কাশ্মীর সমস্যা, সিন্ধুর জলবণ্টন, অবৈধ অনুপ্রবেশ, সন্ত্রাসবাদ সহ নানা বিষয় আজও অমীমাংসিত রয়ে গেছে। দুই দেশের জনগণের মধ্যে সৌহার্দ্যের ইচ্ছা থাকলেও রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তা সংকট এবং আস্থার অভাব এই সম্পর্ককে নির্দ্বিধায় উন্নতি করতে বাধা দিচ্ছে। ভবিষ্যতে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য দুই দেশের মধ্যে বিশ্বাসযোগ্যতা অর্জন এবং আন্তরিক আলোচনার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। অর্থাৎ মেন সমস্যা হলো এই দুই দেশের কাশ্মীর সমস্যা, সিন্ধুর জলবণ্টন, অবৈধ অনুপ্রবেশ, সন্ত্রাসবাদ প্রভৃতি। এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য বারবার আলোচনা হয়েছে, এমনকি যুদ্ধও হয়েছে। দুই দেশের জনগণ মিল চাইলেও দুই দেশের পারস্পরিক অবিশ্বাস এই মিলটা হতে দিচ্ছে না। তাই আরও বেশি বিশ্বাস অর্জন করার উচিত এই দুই দেশে। এখানে একটা চার্টের মাধ্যমে ভারত পাকিস্তানে হওয়া ঘটনাগুলো এবং সালগুলোকে লিখে দেওয়া হয়েছে। এই চার্টটা পোস্টের মাধ্যমেও প্রোভাইড করে দেওয়া হবে। যারা দেখতে পাচ্ছ না, যদি স্পষ্টভাবে দেখতে অসুবিধা হয়, পোস্ট থেকে দেখে নিও। সাবস্ক্রাইব করলে পোস্টটা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। দ্বিতীয় চার্টে কী কী চুক্তি হয়েছিল এবং সেই চুক্তির শর্ত কী ছিল মোটামুটিভাবে সেটা আলোচনা করা হচ্ছে। এই হলো ভারত পাকিস্তান সম্পর্ক। যদিও এটা 6ষ্ঠ অধ্যায়ে, তবুও বর্তমানে যে পরিস্থিতি চলছে তার ফলে তোমাদের সিলেবাসেও আছে, জেনে রাখা ভালো হিসেবে জেনে রাখা উচিত মনে হলো, তার জন্য এই চ্যাপ্টারটা বা এই পোর্শনটা আগে পড়িয়ে দিলাম। এরকম আরও কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর উত্তরটা পছন্দ হলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।